জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতে এই আলোচনা হয়। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। জ্বালানি সহায়তার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে ইন্ডিয়ান ওশন সামিটে অংশ নিতে মঙ্গলবার মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সফরকালে তারা ভারতে সৌজন্য সফরও করবেন। ডিজেল মানে কিছু আমরা আনছিলাম যে মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি ডিসকাস দ্যাট এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস তাহলে এটা হবে। জ্বালানি তেল সংকটে রাস্তার যানজট এখন বিভিন্ন ফিলিং স্টেশনে। যানবাহনের দীর্ঘ জটলা এখন সব তেলের পাম্পে, আশপাশের রাস্তায়। বেশিরভাগ পাম্প স্টেশন বন্ধ থাকায় সপ্তাহে 2 থেকে 3 দিন লম্বা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষায় দিনই ভোগান্তি বাড়ছে গণপরিবহন ও রাইড শেয়ারিং চালকদের। বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় ভোরের আলো ফোটার আগেই তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি সপ্তাহেই এমন লম্বা সময় অপেক্ষা করে তেল নিতে গিয়ে 3 থেকে 4 ঘন্টা নষ্ট হওয়ায় কর্মস্থলে কাজের সময়ও কমে যাচ্ছে তাদের। এদিকে তেল নিতে গিয়ে প্রধান সড়ক থেকে কমে যাচ্ছে গণপরিবহন, যে কারণে চিরায়ত যানজট স্থানান্তরিত হয়েছে পাম্প এলাকায়। তাই গাড়ির চাপ, গ্রাহক ও পাম্প কর্মীদের মাঝে হট্টগোল এখন নিত্যদিনের চিত্র। অফিসগামী অনেকেই তেল নিতে গিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারছেন না অফিসে। নারায়ণগঞ্জে পাম্পগুলোতে কাটেনি জ্বালানি তেলের সংকট। সরবরাহ কম থাকায় মোটরসাইকেলে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 200 টাকার এবং প্রাইভেট কারে দেওয়া হচ্ছে 1000 টাকার তেল। এ বিষয়ে জানাতে নগরের চাষাড়া থেকে যোগ দিচ্ছেন ইমরান আলী সজীব। সজীব, জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, কি বলছেন পাম্প মালিকরা? নোমান, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আসলে সরবরাহ একেবারেই স্বাভাবিক নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে পাম্পটিতে এখন দাঁড়িয়ে রয়েছি একেবারেই কিন্তু ফাঁকা রয়েছে। এই পাম্পটিতে কিন্তু আসলে গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি যে দীর্ঘ একটি লাইন ছিল। তারা গভীর রাত পর্যন্ত কিন্তু আসলে সরবরাহ করে গেছেন। তো পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন আজকে, এই যে তারা প্রতিদিনের যেই বিপিসির পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয় সেই তালিকায় কিন্তু আজকে তাদের বরাদ্দ ছিল না। না থাকার কারণে কিন্তু আজকে দিনভর তারা আসলে জ্বালানি সরবরাহ করতে পারেনি। আমরা আজকে দিনভর কয়েকটি পাম্পে গিয়েছি, এমন বেশ কয়েকটি পাম্পে আমরা কথা বলে জানতে পেরেছি যে অনেক পাম্পে কিন্তু আজকে তাদের যে তালিকায় যে বরাদ্দ যে তালিকা সেই তালিকায় কিন্তু আসলে তাদের বরাদ্দটি ছিল না, যার কারণে অনেক পাম্পেই নারায়ণগঞ্জে আজকে সরবরাহ করা হয়নি। তো এই পাম্পটিতে কিন্তু আসলে নারায়ণগঞ্জে যে পাম্পগুলো রয়েছে সেগুলো আমরা বলেছি যে আগের সংবাদেও বলেছি যে মোটরসাইকেলগুলোতে সর্বোচ্চ 200 টাকা এবং যেই প্রাইভেট কারগুলো আছে সেগুলোতে কিন্তু সর্বোচ্চ 1000 টাকা করে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া দূরপাল্লার যে সমস্ত পণ্যবাহী পরিবহন আছে এবং যাত্রীবাহী পরিবহন আছে সেগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে 40 থেকে 50 লিটার করে জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। তো পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন, অভিযোগ করছেন যে বিশেষ করে মোটরসাইকেলের ব্যাপারে বলছেন যে একাধিকবার কিন্তু একই ব্যক্তি কিন্তু তেল নিতে এসেছেন, এমনও কিন্তু তারা পেয়েছেন যে পর্যাপ্ত জ্বালানি তাদের থাকার পরেও কিন্তু তারা পুনরায়
না পাওয়া যায় সেই আতঙ্ক থেকে কিন্তু তারা সেই পাম্পগুলোতে পুনরায় জ্বালানি নিয়ে অতিরিক্ত রিজার্ভ করার চেষ্টা করছেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি হয়ে যে আসলে যদি জ্বালানি না পাওয়া যায় সেই আতঙ্ক থেকে কিন্তু তারা সেই পাম্পগুলোতে পুনরায় জ্বালানি নিয়ে অতিরিক্ত রিজার্ভ করার চেষ্টা করছেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি ছোট বিষয় একটু ছোট করে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গত এক সপ্তাহে নারায়ণগঞ্জে অবৈধ মজুদ ঠেকাতে 29টি অভিযান কিন্তু পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 13,000 লিটারের মতো কিন্তু অবৈধ ডিজেল তারা জব্দ করেছে এবং এগুলির ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই মজুদ ঠেকাতে কিন্তু অভিযান অব্যাহত থাকবে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে পাম্পগুলো থেকে সরবরাহের সবশেষ খবর। নোমান। জ্বালানি তেলের সংকট বিষয়ে জানাচ্ছিলেন ইমরান আলী সজীব। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার যদি সংস্কার কার্যক্রম থেকে পিছিয়ে আসে তাহলে 24-এর মতো আরও একটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি যে কোনো সময় শুরু হতে পারে বলে হুঁশিয়ারি করেছেন কুমিল্লা 4 আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এর উদ্যোগে নাগরিক সংলাপে এই কথা বলেন তিনি। সংলাপে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ সংবিধানের লঙ্ঘন, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যাতে 2/3 সংখ্যাগরিষ্ঠরা অভিশাপে পরিণত না হয়। এ সময় অন্যান্য বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল কাঠামোগত পরিবর্তন, কিন্তু এখন তা সীমাবদ্ধ হয়েছে ক্ষমতার পালাবদলে। সংস্কার নয় বরং ক্ষমতার স্বার্থেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ার সমালোচনা করা হয় সংলাপে। বলা হয়, অধ্যাদেশগুলো বাতিল বা স্থগিত হলে অনেক ত্যাগের বিনিময়ে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই অগ্রযাত্রা ব্যাহত হবে। আমাদের এই ইতিহাসে শিক্ষা নিতে হবে যে আবারও যেন 2/3 মেজরিটির ওই যে কার্স, অভিশাপ, আমরা যেন এটা ভোগ না করতে হয়। স্থানীয় সরকারের এই যে প্রশাসক বসালো, এগুলো সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। স্থানান্তরের এই দায়িত্বটা যখন একজন রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের মেকানিজম তৈরি করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছে 2 জন। পরে রাজশাহীর বেসরকারি হাসপাতালে আরও 2 জনের মৃত্যু ঘটে। এ নিয়ে কেবল রাজশাহীতে মারা গেল 44 জন, আর সিলেটেও আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রচারণার অভাবে অনেকে টিকা কেন্দ্রে আসছে না। রাজশাহী মেডিকেল সহ শহরের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 411 জন। বরিশাল বিভাগে হামাক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা 6 শতাধিক। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছে 7 জন শিশু। এদিকে বরগুনায় হামে আক্রান্ত হয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। প্রচারণা না থাকায় টিকা কেন্দ্রে উপস্থিতি কম। টাঙ্গাইলে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে 113 জন। হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2টি শিশু। মেহেরপুরেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে মেহেরপুর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 35 জন রোগী। তনু হত্যা মামলায় সন্দেহজনক 3 জনের ডিএনএ প্রোফাইল ক্রস ম্যাচের অনুমতি চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম সন্দেহজনক 3 জনের ডিএনএ তনুর পোশাকে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখার আবেদন করেন। বিচারক মমিনুল হক আবেদনটি পর্যালোচনার জন্য গ্রহণ করেছেন। 2016 সালে ময়নামতি সেনানিবাসের ভেতরে তনুর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ 10 বছরের তদন্তে একাধিক সংস্থা কাজ করলেও মামলার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, 31 ডিসেম্বর 2025 পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। বর্তমান সংসদ সদস্য ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা।
সোমবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। একই সঙ্গে তিনি শীর্ষ 20 খেলাপির তালিকাও সংসদে তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহ জানতে চান, দেশে এই মুহূর্তে প্রকৃত খেলাপি ব্যাংক ঋণের পরিমাণ কত, শীর্ষ 20 ঋণ খেলাপি কারা, খেলাপির ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং সংসদ সদস্যদের ব্যাংক ঋণ এবং খেলাপি ঋণের পরিমাণ কত। জবাবে অর্থমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এস আলমের 5টি প্রতিষ্ঠান। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার এক ব্রিফিংয়ে সংস্থাটি আরও জানায়, গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ আইনে রূপান্তরের সুপারিশ থাকলেও বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বিচার বিভাগের 3টি অধ্যাদেশ বাতিল করায় বিচারক নিয়োগ প্রক্রিয়া আবারও পুরনো ধারায় ফিরবে বলে দাবি টিআইবির। তাদের আশঙ্কা, এতে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ সহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি জানানো হয়। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা তা প্রধানমন্ত্রী অফিসের সিদ্ধান্ত। এটি কোনো রপ্তানি কার্যক্রম নয়, এটি হয়ে থাকে সম্মানে। সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বাংলাদেশে প্রায় 6 লক্ষ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং 20-25 লক্ষ লোক ইলিশ পরিবহন, বিক্রয়, জাল তৈরি, নৌকা তৈরি, বরফ উৎপাদন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি ইত্যাদি কাজের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। 7 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত 1926 পর্যন্ত ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। 1 নভেম্বর 30 জুন পর্যন্ত ঝাটকা ধরা, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করবে না ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তেহরানের এক শীর্ষ কর্মকর্তা। তবে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামী প্রজাতন্ত্রটি। জানা গেছে 45 দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে আলাদাভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে বিপ্লবী গার্ড কর্পস। এছাড়াও এদিন তেহরানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে 6 শিশু সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। এর আগে হরমুজ খুলে দেওয়া নিয়ে ট্রাম্পের আলটিমেটামের মধ্যেই ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। হামলার পর ভবন ধসে 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শেষ করছি এখন চারদিকের এখনকার আয়োজন।